মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দারুণ খবর। আজ অর্থাৎ 10 এপ্রিল বৃহস্পতিবার সকাল 10টায় ঘোষণা হতে পারে 2025 সালের এইচএসএলসি অথবা মাধ্যমিক পরীক্ষার ফলাফল। গতকাল সন্ধ্যা থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং টিভি চ্যানেলে এমনই খবর প্রকাশিত হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অফিসিয়ালি সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। দশম পাস চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। এবার নিয়োগ হবে ভারতীয় রেলে। দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শিক্ষানবিশ পদের জন্য। যে সমস্ত আগ্রহী প্রার্থীরা আবেদনে ইচ্ছুক, ভারতীয় রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে এই সমস্ত আবেদন করতে পারবেন। indianrailways.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। মোট 1000-এরও বেশি শূন্য পদে শিক্ষানবিশ অথবা অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে রেল। ইতিমধ্যেই এই নিয়োগের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন চলবে আগামী 4 মে পর্যন্ত। যে সমস্ত প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করতে চান, তাদের ক্ষেত্রে রেলওয়েতে শিক্ষানবিশ হিসাবে যোগ দিতে গেলে 10ম শ্রেণী উত্তীর্ণ হওয়া দরকার। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে 50% নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে সেই প্রার্থীকে। আর আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে। প্রতারণার নতুন উপায়। কোটি কোটি টাকা মুহূর্তে হাতিয়ে নেবে স্ক্যামাররা। ট্রাইয়ের নামে প্রতারণামূলক কল। অবিলম্বে এই ধরনের হুমকি থেকে সাবধান থাকুন। দেশ জুড়ে সক্রিয় প্রতারণার বিরাট চক্র। রোজই সাধারণ মানুষকে টার্গেট করতে প্রতারণার নতুন কৌশল বের করছেন স্ক্যামাররা। এই বিষয়ে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি দেশ জুড়ে মোবাইল ব্যবহারকারীদের প্রতারণামূলক কল এবং জাল বার্তা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অথবা ট্রাই দেশ জুড়ে মোবাইল ব্যবহারকারীদের প্রতারণামূলক কল এবং জাল বার্তার সতর্কতা জারি করেছে। ট্রাই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা কখনোই কোনো গ্রাহককে কল অথবা মেসেজের মাধ্যমে মোবাইল নম্বর বন্ধের কোনো রকম হুমকি দেয় না। সাম্প্রতিক সময়ে টেলিকম যোগাযোগ মন্ত্রক একাধিক অভিযোগ পেয়েছে, যেখানে কিছু প্রতারক ট্রাই কর্মকর্তা বলে দাবি করে লোকেদের ফোন করছে অথবা মেসেজ করছে। প্রতারকরা আপনার মোবাইল নম্বরটি বন্ধ হয়ে যাবে বলেও হুমকি বার্তা দিচ্ছে। এরপর তারা গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে প্রতারণা করছে। প্রতারকরা গ্রাহকদের ভয় দেখাচ্ছে যে যদি তাৎক্ষণিকভাবে তথ্য না দেওয়া হয়, তাহলে নম্বরটি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে। এছাড়াও প্রতারকরা কেওয়াইসি আপডেট এবং বিলিং সম্পর্কিত যে কোনো কিছুর নামে আপনাকে বিভ্রান্ত করতে পারে বলে জানিয়েছে ট্রাই। ট্রাই স্পষ্ট করে জানিয়েছে যে তারা সরাসরি কোনো মোবাইল ব্যবহারকারীকে কল অথবা SMS করে না এবং কোনো থার্ড পার্টিকে এই ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষমতাও দেওয়া হয়নি। ট্রাই শুধুমাত্র টেলিকম কোম্পানিগুলির মাধ্যমে নির্দেশিকা জারি করে। এলপিজির কাঁচামালের দর গত 2 বছরে 63% বৃদ্ধি পেয়েছে। সোমবার রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম 50 টাকা বাড়িয়ে এমনই যুক্তি খাড়া করেছিলেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। অথচ বাস্তব পরিসংখ্যান ঠিক উল্টো কথা বলছে। বিগত 6 মাস আন্তর্জাতিক স্তরে কাঁচামালের দর প্রায় স্থির ছিল, বরং মার্চে তা কিছুটা কমেও যায়। তার উপর ভিত্তি করে এপ্রিলে রান্নার গ্যাসের দাম ধার্য হওয়ার কথা, অর্থাৎ অগ্নিমূল্য বাজারে সামান্য সুরাহা পাওয়ার আশা ছিল। অথচ উল্টো দাম বাড়িয়ে দিল মোদী সরকার, সেটাও প্রথা ভেঙে একেবারে মাসের মাঝখানে। সংশ্লিষ্ট মহলের তোপ, এলপিজির কাঁচামালের দাম নিয়ে সত্য গোপন করছে কেন্দ্র। এটা মোদী সরকারের নয়া জুমলা। এদেশে রান্নার গ্যাসের দর নির্ভর করে মূলত 2টি উপাদানের উপর, প্রোপেন এবং বিউটেন। সৌদি আরবীয় সংস্থা এমারকো প্রতি মাসে এই 2 উৎপাদনের দর ঘোষণা করে। তার উপর নির্ভর করে পরবর্তী মাসের গোড়াতেই রান্নার গ্যাসের দাম ঘোষণা করে কেন্দ্র। এবার অবশ্য তার 1 সপ্তাহ পরে হঠাৎ তা 50 টাকা বৃদ্ধির ঘোষণা এলো। নেপথ্যে কারণ হিসাবে মোদীর মন্ত্রী সাফ জানিয়েছেন, 2023 সালের জুলাই থেকে 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত এলপিজি কাঁচামালের দর 63% বৃদ্ধি পেয়েছে।
কিন্তু সরকার গ্যাসের দাম বাড়ায়নি, বরং গত বছর সিলিন্ডার পিছু 100 টাকা কমানো হয়েছিল। সেই কারণেই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি বিপুল অঙ্কের ক্ষতির মুখে পড়েছে। যদিও 100 টাকা দাম কমানো হয়েছিল ঠিক লোকসভা ভোটের আগে, নির্বাচনী ফায়দা তুলতেই সেই পদক্ষেপ, সে ব্যাপারে কারো সন্দেহ নেই। দেশ জুড়ে বিষ ছড়াচ্ছেন রাহুল গান্ধী। সংবিধান ইস্যুতে বিরোধী দলনেতাকে নিশানা করেছে বিজেপি। চলতি বছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচনের সম্ভাবনা, তাই নির্বাচনকে সামনে রেখেই বিহারে বিশেষ নজর দিয়েছে কংগ্রেস। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সোমবার পাটনায় সংবিধান সুরক্ষা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়েছিলেন। দেশের সংবিধান হাজার হাজার বছরের পুরনো এবং এতে বি.আর. আম্বেদকর, মহাত্মা গান্ধী, গুরু নানক, জওহরলাল নেহরু এবং সন্ত কবীরের মতাদর্শ রয়েছে। এরপরেই রাহুলের তুমুল সমালোচনা করেছে বিজেপি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী বলেন, কিছু মানুষ আছেন যারা সবসময় সংবিধান তাদের পকেটে রাখেন। রাহুল গান্ধী সংবিধান সম্পর্কে যা বলেছেন তাতে স্পষ্ট যে তিনি সম্ভবত কখনো সংবিধান পড়ার জন্য পকেট থেকে কপি বের করেন না। তিনি আরও বলেন, এমনকি রাহুল গান্ধী জানেন না যে সংবিধান 26 নভেম্বর 1949 সালে গৃহীত হয়েছিল এবং 26 জানুয়ারি 1950 সালে কার্যকর হয়। তিনি বলেছেন যে সংবিধান 1947 সালে প্রণয়ন করা হয়েছিল, অথচ তখন সংবিধান তৈরি হয়নি, যে কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 26 নভেম্বর সংবিধান দিবস হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার ভোটার তালিকায় বিসঙ্গতির অভিযোগ উত্থাপন করে রাজ্য সরকারের ঘোষিত পঞ্চায়েত নির্বাচন স্থগিত রাখার আহ্বান জানালেন বোকাখাতের প্রাক্তন নির্দল বিধায়ক তথা বর্তমান অসম জাতীয় পরিষদের নেতা জিতেন গগৈ। অসম জাতীয় পরিষদের নেতা জিতেন গগৈয়ের অভিযোগ, রাজ্য নির্বাচন কমিশন এবং সরকার ভোটার তালিকা থেকে জীবিত ব্যক্তিদের নাম কেটে মৃত ব্যক্তিদের নাম দিয়ে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করতে চলেছে। এমন অনেক পঞ্চায়েত এলাকা রয়েছে যেখানে এ ধরনের ঘটনা প্রকাশ্যে এসেছে। যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, খুদ তাদেরও এবারের ভোটার তালিকায় নাম নেই। ফলে এদের মধ্যে প্রচণ্ড উত্তেজনার সৃষ্টি হয়েছে। ভোটার তালিকায় নাম না থাকার কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। উল্লেখ্য, বোকাখাত জেলার করুয়াবাহী গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডে 100 জন ভোটার রয়েছেন, যাদের মধ্যে ভোটার তালিকায় নাম নেই। 5 বছর আগে মারা যাওয়া গ্রাম প্রধানদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে কৌতূহল রয়েছে। বিপরীতে তার পুত্রবধূ, যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন, তার নাম ভোটার তালিকায় নেই। ভূমি অধিকার সংগ্রাম সমিতি অসম আগামী 2026 রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সমিতি ইতিমধ্যে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে। শহরের ভূমি অধিকার সংগ্রাম সমিতি অসম সরকার জমির পাট্টা দেওয়ার নামে পাহাড়ি বাসিন্দাদের সঙ্গে প্রতারণার অভিযোগ করেছে। বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের বিশ্বাসঘাতকতার জবাব দিতে ইউনিয়নের নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের অভিযোগ, মিশন বসুন্ধরার মাধ্যমে পাট্টা দেওয়ার নামে সরকার কেবল শহরের পাহাড়িদের সঙ্গে প্রতারণা করছে। বছরের পর বছর ধরে শহরের 18টি পাহাড়ে বসবাসকারী 85,000 পরিবারকে জমির পাট্টা দেওয়ার কোনো সদিচ্ছা সরকারের নেই বলে জানান সমিতির কর্মকর্তারা। এই আদিবাসীরা বসুন্ধরা 1-2 এবং সর্বশেষে ইজারার জন্য আবেদন করেছিলেন, কিন্তু প্রতিবারই তাদের ফিরে যেতে হয়। সরকার জরিপ না করা জমি, অ্যাকশন ল্যান্ড ইত্যাদির জন্য কোনো ব্যবস্থা করেনি। ভারতীয় স্টেট ব্যাংক তাদের এটিএম লেনদেনে বড়সড় কিছু পরিবর্তন এনেছে, আর এই নতুন নিয়মে বদলেছে ফি, ট্রানজ্যাকশনের লিমিট, অতিরিক্ত চার্জ এবং বিভিন্ন ধরনের লেনদেনের নিয়ম। আগে শহর অথবা গ্রামাঞ্চলের জন্য এটিএম পরিষেবায় ভিন্ন ভিন্ন লেনদেনের নিয়ম ছিল, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী লোকেশন অথবা ব্যালেন্স যাই হোক না কেন, এখন সব সেভিংস অ্যাকাউন্ট হোল্ডাররা পাবেন এসবিআই এটিএম থেকে মাসে 5টি ফ্রি পরিষেবা এবং অন্যান্য ব্যাংকের এটিএম থেকে মাসে 10টি ফ্রি পরিষেবা।
যারা প্রতি মাসে 25,000 টাকা থেকে 50,000 টাকা অথবা 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকার মতো ব্যালেন্স রাখেন, তাদের জন্য অন্যান্য ব্যাংকের এটিএমে 5টি ফ্রি ট্রানজ্যাকশন করা যাবে। এখানেই শেষ নয়, যারা 1 লক্ষ টাকার বেশি ব্যালেন্স রাখেন অথবা লেনদেন করেন, তারা আগের মতো সীমাহীন লেনদেন উপভোগ করতে পারবেন যে কোনো মাসে। নতুন নিয়ম বলছে, যদি মাসিক ফ্রি লিমিট ছাড়িয়ে যান তাহলে এসবিআই এটিএম থেকে প্রতিটি ট্রানজ্যাকশনে 15 টাকা এবং সাথে জিএসটি কাটবে, এবং অন্যান্য ব্যাংকের এটিএমে লেনদেনের ক্ষেত্রে প্রতিটি ট্রানজ্যাকশনে 21 টাকা এবং সাথে জিএসটি কাটবে।